This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো গার্ডেন নিচে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা। বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে 10 জনকে বের করে আনে এনডিআরএফ। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। অরিত্র, তুমি যেখানে আছো সেখান থেকে উদ্ধার কাজ দেখানো সম্ভব? শুভজিৎ, দেখো একদমই তাই। একদম উদ্ধার কার্য দ্রুত গতিতে যে চলছে, এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায়, তা একদম সরাসরি দর্শকদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি দেখাবো। আমার সহকর্মী অভিজিৎ ছবিটা একদম দেখাচ্ছে। যতটা ক্যামেরার লেন্স জুম করা যাচ্ছে ঠিক ততটাই, ঠিক যে জায়গায় বাড়িটি ভেঙে পড়েছিল এই মুহূর্তে পর্দায় যে ছবি দেখতে পাচ্ছে টেলিভিশনের পর্দায়, সেই জায়গাতে এই মুহূর্তে এনডিআরএফের কর্তারা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, এছাড়াও ফায়ার ব্রিগেডের আধিকারিকরা তারা রয়েছেন। এবং যে 5তলা বিল্ডিং, যে বিল্ডিংটি মূলত ভেঙে পড়েছে, তার ভাঙার ক্ষেত্রেও বেশ কিছু বিশেষত্ব রয়েছে। অর্থাৎ বিল্ডিংটি আড়াআড়িভাবে ভেঙে পড়েনি, নিচের দিকে সোজা বিল্ডিংটি নেমে পড়েছে, অর্থাৎ ধসে গিয়েছে। সেক্ষেত্রে এই যে 5তলা প্রত্যেকটি ফ্লোরের যে সিলিং রয়েছে, সেই সিলিংগুলি স্টেপ বাই স্টেপ অর্থাৎ কিছু লেয়ারের সৃষ্টি করেছে। সেই লেয়ারগুলিকে গ্যাস কাটার, RR saw মেশিন বলে একটি মেশিন, এছাড়াও লাইভ ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে যদি ভিতরে কেউ আটকে থাকেন কিনা সেটা জানার জন্য। এছাড়াও এই RR saw ব্যবহার করে, ডগ স্কোয়াডকে ব্যবহার করে কিন্তু এই লেয়ারগুলিকে কেটে কতজন আটকে থাকতে পারেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, 17 জনের কাছাকাছি গুরুতর আহত এবং বেশ কিছুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রাত পর্যন্ত এনডিআরএফের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, তারা প্রায় 10 জনকে উদ্ধার করেছে যারা গুরুতর আহত বা অল্প আহত অবস্থায় রয়েছেন। এছাড়াও এখনো পর্যন্ত এই যে লেয়ার রয়েছে অর্থাৎ যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপের ভিতরে আরও 2 জন ব্যক্তি তারা আটকে রয়েছেন, এমনটা কিন্তু এনডিআরএফের তরফে অনুমান করা হচ্ছে। এবং সেই মোতাবেকই কিন্তু সকাল থেকে একদিকে যেমন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, ঠিক তারই পাশাপাশি এই যে লেয়ার, সেই লেয়ারকে কেটে নিচে পৌঁছাচ্ছেন যতটা পর্যন্ত বিল্ডিংটা ধসে গিয়েছে। সেখানে কেউ আটকে রয়েছেন কিনা, কতজন আটকে রয়েছেন, তারা কি অবস্থায় রয়েছেন, সেই বিষয়গুলি জানার কিন্তু চেষ্টা করা হচ্ছে এনডিআরএফ এর তরফ থেকে। নজর থাকবে, নজর রাখো অরিত্র। এদিকে সকাল সকাল গার্ডেন নিচে নওশাদ সিদ্দিকী বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন আইএসএফ বিধায়ক। সব জানেন কাউন্সিলর, সব জানেন মেয়র, সময় মতো কাটমানি পৌঁছেছে। বেআইনি নির্মাণ নিয়ে এভাবেই সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী। যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত, শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না। কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসিকে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা 5-6 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। সেই জন্য আত্মপ্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। শুধু কাউন্সিলর নয়, মেয়রের কথাও বলছি, মেয়রও একে চেনে, প্রমোটারকে চিনে। খোঁজ নিয়ে দেখুন এই প্রমোটারের কাছ থেকে হয়তো অবৈধ লেনদেন হয়েছে। বিজেপির মদতে, বিজেপির টাকায়, বিজেপির অঙ্গুলি হেলনে বিভিন্ন জায়গায় একটি সম্প্রদায়ের মানুষের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে পিছন থেকে মদত দিচ্ছে কোথাও সিপিএম, তাদেরকে পিছন থেকে মদত দিচ্ছে কোথাও কংগ্রেস। আমি নওশাদ সিদ্দিকীকে বলবো, এত বড় বড় কথা না বলে আপনি যেটা বলেছিলেন সেটা করুন। হিম্মত থাকলে চ্যালেঞ্জ করলাম, বিধায়ক পদ থেকে ইস্তফা দিন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের প্রার্থী হন, বুঝবো আপনি বাপের বেটা। গার্ডেন রিচ কাণ্ডের জেরে বেআইনি নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট। কোনো অবৈধ নির্মাণ ভাঙার ওপর স্থগিতাদেশ দিতে নারাজ হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, অবৈধ নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলা শুনবেনই না। যে আদালতই ভাঙার নির্দেশ দিক, নির্দেশ বহাল থাকবে। আদালত এই ধরনের মামলায় হস্তক্ষেপ করবে না জানিয়েছেন বিচারপতি। এদিকে গার্ডেন রিচের ঘটনায় ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়রের কথা স্পষ্ট বার্তা, যাদের ওপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না। খোদ মেয়রের কণ্ঠে আক্ষেপ, কিছু কাউন্সিলর আছেন যারা পাঁচিল তুলতেও টাকা নেন, তবে তার মতে অধিকাংশই সৎ।
দুর্ঘটনার পর TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে অকপট কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে, এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না। যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান, সেখানে একটা বাড়ি সেই পারমিশন ছাড়া উঠে যাচ্ছে, তারা জানতে পারছেন না। কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয়, আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না। মেয়র ক্ষমা চাইলেন, বিরোধীরা তারা কি বলছেন শোনাই। মেয়র সাহেব, আজকে আপনি ক্ষমা চাইছেন এতগুলো প্রাণ চলে যাওয়ার পর। আপনি বলছেন কি কিছু কাউন্সিলর পাঁচিল তুললেও পয়সা নেয়, বারান্দা করলেও পয়সা নেয়। এবার বলুন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমাদেরকে পৌর পিতা বলে, আমরা অঞ্চলের অভিভাবকের সমান। বলুন আপনার কাউন্সিলর নিজের অস্টিন মার্টিন চড়তে গিয়ে এতগুলো মানুষকে চাপা দিয়ে মেরেছে। আমরা অপেক্ষা করব, দেখব আপনি কি ব্যবস্থা নিয়েছেন। শুধু ক্ষমা প্রার্থী হলে তো হবে না। এত কটা মানুষের জীবন গেল, এত কটা মানুষ অসুস্থের মধ্যে আছে, এত কটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে, এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটা হচ্ছে, ভুলটাকে শুধরে নিতে চায়, তাহলে যে সমস্ত ইল্লিগাল গুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা। এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে, তাদের তো গ্রেপ্তার করা উচিত কাউন্সিলর এবং এমএলএকে। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে। যে সব জানে, এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে এক একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে। গার্ডেন রিচের পাহাড়পুর রোড এলাকায় একের পর এক বিপজ্জনক বহুতল। অভিযোগ, কলকাতা পুরসভার আইন না মেনে তৈরি হয়েছে এই বহুতল। এক বহুতলের গা ঘেঁষে অন্য একটা বহুতল দাঁড়িয়ে আছে, এমনও অভিযোগ। 2 বহুতলের মধ্যে একতলায় কিছুটা জায়গা ফাঁকা, 2 বহুতলের দোতলার পর থেকেই প্রতি তলায় কমেছে ফাঁক। অভিযোগ, G+3 অনুমোদন থাকলেও জোর করে অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়েছে। অভিযোগ এটাও যে প্রমোটারের মাথায় হাত রয়েছে কাউন্সিলরের। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ এক বহুতলের বাসিন্দার। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পাহাড়পুর রোডের একটি বাড়ি, G470/A, G407/B, পাশাপাশি 2টি বাড়ি, এবং 2টি বাড়ি কতখানি বিপজ্জনক। এটি একটি বাড়ির দেওয়াল, এটি একটি বাড়ির ছাদের প্যারাপিট, 1 আঙুলের মাত্র দূরত্ব রয়েছে। অর্থাৎ আমি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটি আরেকটি যে বাড়ি রয়েছে পাশে, অর্থাৎ J470/B যে বাড়ি, সেই বাড়ির দিকে হেলে পড়েছে। 2 আঙুলের মাপ নয়, 1 আঙুলের গ্যাপ রয়েছে এই বাড়িটাতে। অর্থাৎ একটা বাড়ি আর একটা বাড়ির দিকে হেলে পড়েছে। তাদের যে একটা বাউন্ডারি ওয়াল থেকে ছাদ ঘেরার জন্য, সেই প্যারাপিটের পরে গ্যাপটা কতখানি? মাত্র 2 থেকে 3 আঙুলের গ্যাপ। 2টো আঙুল দিয়ে মাপটা দেখানোর চেষ্টা করছি। 2 আঙুলের গ্যাপ রয়েছে। নিচে কার্নিশের ছবিটা একটু দেখায়, দেখতে পাচ্ছ? একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির কার্নিশ কিন্তু কার্যত থেকে গিয়েছে। অর্থাৎ পুরসভার যে নিয়ম, সেই নিয়ম কোনোটাই এখানে মানা হয়নি, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই গার্ডেন রিচ পাহাড়পুর এলাকাতে। আমি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা বাড়ির প্যারাপিট, এবং তার পাশে আরেকটি বাড়ি। সেই 2টি বাড়ি কার্যত একসাথে আটকে গিয়েছে। সিমেন্ট দিয়ে এখানে জাম করে দেওয়া হয়েছে 2টি বাড়িকে, এবং মাঝখানে যাতে গ্যাপ তৈরি করা যায় সে কারণে কখনো থার্মোকলের টুকরো দেওয়া হয়েছে, কখনো ইটের টুকরো দেওয়া হয়েছে। কিন্তু আদতে 2টি বাড়ির মধ্যে কোনো রকম ফাঁক নেই। কিন্তু
পুরসভার নিয়ম যেটা বলছে, সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, যারা এই বাড়ি নির্মাণের সাথে যুক্ত, তারা বলছেন যদি 2 কাঠা জায়গার উপর জমি করা হয় তাহলে সেক্ষেত্রে যিনি বাড়ি নির্মাণ করছেন তাকে 1/3 জায়গা ছাড়তে হয়। কোথায় ছাড়া জায়গা? 1 হাত দিয়ে যদি মেপে দেখাতে যায় তাহলে কিন্তু 1 হাতও হচ্ছে না। ঠিক কতটা হচ্ছে? হাতের কবজি পর্যন্ত, অর্থাৎ কনুই থেকে কবজির যেটুকুনি মাপ রয়েছে সেই মাপের মধ্যে গ্যাপ রয়েছে দুটি বাড়িতে। এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটি একদম দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে, ঠিক এইভাবে হেলে পড়েছে আরেকটি বাড়ির দিকে। এবং যে কারণে গ্রাউন্ড ফ্লোরের যদি ছবিটা আমরা দেখাতে পারতাম তাহলে সেখানে যতটুকুনি গ্যাপ রয়েছে, ফ্লোর যত উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এবং 4th ফ্লোর, যেহেতু এটা G+4 বিল্ডিং রয়েছে, সেক্ষেত্রে উপরের দিকে যত যাচ্ছে তত কিন্তু গ্যাপটা কমে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বিপর্যয়ের পরে কার্যত প্রকাশ্যে আসছে এই গার্ডেন রিচ এলাকায় অবৈধ এবং বেআইনি নির্মাণের একের পর এক চিত্র। ক্যামেরায় অভিজিতের সাথে অরিত্র, TV9 বাংলা, গার্ডেন রিচ।